রাবণ বিতর্ক বেশ মাথাচাড়া দিয়ে উঠেছে। বিজেপি বেশ তেড়ে ফুড়ে কংগ্রেসকে আক্রমণ শুরু করে দিয়েছে। কিন্তু মোদির অন্ধভক্ত বাঙালিরা কি জানেন, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাদের প্রিয় আরএসএস একসময় রাবণের 10টি মাথার একটি মাথা বলে মনে করত? অবাক হলেন? হওয়ারই কথা। এর প্রমাণ আজকের এই এপিসোডে আপনাদের সামনে আনব। স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা ছিল স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্রিটিশদের পক্ষে। আর বিজেপি ও তার অন্তরাত্মা আরএসএস যে কতটা কায়ার বা ভীতু ছিল তা বোঝানোর জন্য রাহুল গান্ধী কলম্বিয়ার একটি বক্তৃতায় কেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের একটি বক্তব্যকে সামনে আনলেন। 10 দিন বিদেশ সফরের আগে দেশে যখন রাহুল ছিলেন, রাহুলের 1 পয়েন্ট প্রোগ্রাম ছিল ভোট চুরি নিয়ে নানা রকম তথ্য প্রকাশ করা। সুতরাং বিদেশে গিয়েও যে তিনি একই কথা বলবেন, এতে আর আশ্চর্যের কি আছে। কিন্তু বিজেপির মন্ত্রী শান্ত্রী এবং আইটি সেল এবার একটু চমকে গেছেন। কলম্বিয়ার মাটিতে দাঁড়িয়ে রাহুল আর একবার বলেছেন ভারতের গণতন্ত্র বিপন্ন। এটার জন্য নয়, বলেছেন অন্য অনেক কারণে। সেগুলো আজ বিশ্লেষণ করব। দেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল যখন গণতন্ত্রের বিপন্নতার কথা বলেন, তখন গদি মিডিয়া নিজেদের ততটা বিপন্ন বোধ করে না। কিন্তু বিদেশের সমস্ত বড় সংবাদ মাধ্যমে রাহুলকে নিয়ে এই মাতামাতিতে গদি মিডিয়া সমেত বিজেপির মন্ত্রী এবং আইটি সেল কি নিজেদের বিপন্ন মনে করছে? এই এপিসোডে রাহুলের বক্তব্যের প্রেক্ষিতে গণতন্ত্র এবং স্বাধীনতা সংগ্রাম নিয়ে বিজেপি এবং তাদের অন্তরাত্মা আরএসএস এর ভূমিকার সোজা সাপটা বিশ্লেষণ করব। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এটি আরও মানুষের কাছে পৌঁছে দিতে ভুলবেন না। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। নিজের বিশ্বগুরুর ডঙ্কা বাজানোর জন্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশকেই বেছে নিয়েছেন গত 11 বছর ধরে। দেশে যাই হোক না কেন, বিদেশে তিনি অগ্রণী ডঙ্কাপতি। আর তাতে সব সময় থাকে আগে দেশে কিছু হয়নি, তিনি এসেই সব কাজ শুরু করেছেন। আগের দুরবস্থা বোঝানোর জন্যে তিনি জাপানে বলেছিলেন ভারতে জন্মগ্রহণ করা একসময় অপরাধের মতো মনে হতো। এরকম কথা বলে তিনি দেশের সম্মান বাইরে গিয়ে বাড়িয়েছেন এতকাল। छोड़ो यार, डूब गए, कुछ होगा नहीं। अरे भगवान बचाए भाई, पता नहीं पिछले जन्म में क्या पाप किए हम हिंदुस्तान में पैदा हुए। কিন্তু যখন তিনি এসব বলতেন, তখন ডলারের সাপেক্ষে টাকার দাম ছিল 58। এটা 2014 সালের হিসেব। আর এখন 2025 সালে তা 88 পার। কিন্তু প্রধানমন্ত্রী মোদির মতে 2014 সালের আগে ভারতের অগ্রগতি ছিল 0। 2014 সালের আগে অবশ্য বিজেপির নেতৃত্বে পূর্ণ সময়ের সরকার ছিল অটল বিহারী বাজপেয়ীরও। কিন্তু তাতে মোদির কিছু যায় আসেনি। বিদেশে গিয়ে প্রধানমন্ত্রী মোদির এই ডঙ্কা বাজানোর চমৎকার পদ্ধতির উত্তর দেওয়ার জন্য এবার বিদেশকেই কি বেছে নিয়েছেন রাহুল গান্ধী? গদি মিডিয়া বা বিজেপির প্রতিক্রিয়া দেখে তো মনে হচ্ছে তাই। অথচ রাহুল বিদেশে যাওয়ার আগে গত 3-4 মাস ধরে এদেশের বুকে দাঁড়িয়েই বারে বারে বলেছেন ভোট চুরির কথা, অর্থাৎ গণতন্ত্রের বিপন্নতার কথা। বিদেশের বুকেও রাহুল একই কথা বলেছেন, তবে তা অনেক বেশি ধারালো এবং তীব্র মনে হচ্ছে শাসক দলের কাছে। তার কারণ আর কিছুই নয়, বিদেশের মাটিতে বলা রাহুলের বক্তব্য আন্তর্জাতিক মিডিয়া গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। দেশি গদি মিডিয়ার মতো তারা ভারতের বিপক্ষ দলের নেতাকে ব্ল্যাকআউট করেনি। তারা রাহুলের তথ্যগুলো সামনে এনেছে। আর তথ্য সামনে এলেই প্রধানমন্ত্রী মোদি এবং তার অন্ধভক্তদের বিরাট সমস্যা শুরু হয়। তেমনি একটি তথ্য এখানে সামনে আনছি, যে প্রমাণের কথা আমি প্রথমেই বলেছি সেটা দেখুন। এই কার্টুনটি আগেও অনেকে দেখে থাকতে পারেন। এখনকার সময় মানে এই 2025-এর 2রা অক্টোবরের পরে এই ছবিটির গুরুত্ব অনেক বেড়ে গেছে। কারণ এই দিনটি যেমন গান্ধীজির জন্মজয়ন্তী, ঠিক তেমনই ছিল আরএসএস এর শতবর্ষ পূর্তি। আর এই দিনে মোদি আরএসএস সম্পর্কে ঝুড়ি ঝুড়ি অসত্য কথা বলে একটি ডাক টিকিট এবং 100 টাকা স্মারক মুদ্রা প্রকাশ করেছেন, যাকে ভারতীয় সংবিধানের প্রতি একটি গুরুতর আঘাত এবং সরাসরি তার অবমাননা বলে মনে করছেন দেশের ইতিহাসবিদ এবং বিদ্বজনেরা। প্রতিবাদ করেছেন ইরফান হাবিব, শামসুল ইসলাম, রাম পুনিয়ানি, তনিকা সরকার, আদিত্য মুখোপাধ্যায়ের মতো শ্রদ্ধেয় ইতিহাসবিদরা।
তারা যা বলেছেন তার মোদ্দা কথা অসত্য বললেই ইতিহাস বদলানো যায় না। কোনো সংগঠনের 100 বছর হওয়া মানে বিশাল ব্যাপার। হিন্দুত্বের ঝান্ডা নিয়ে নিজেদের 100 বছর পালন করা নিয়ে কেউ কোনো আপত্তি করছে না। এরপরে হয়তো একদিন মুসলিম লীগও তা করবে। কিন্তু আরএসএস যখন স্বাধীনতা সংগ্রামের কথা বলে, ব্রিটিশদের বিরুদ্ধে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের কথা বলে, আপত্তিটা ওঠে তখনই। কারণ ইতিহাস বলে ভারতের স্বাধীনতা সংগ্রামে আরএসএস এর ভূমিকা শূন্য বললে বেশি বলা হয়। আরএসএস এবং তাদের সহযোগী হিন্দু মহাসভা বহু ধর্ম, বহু ভাষাভাষীর এই দেশে এক ধর্ম ও এক আইডিয়া তথা দর্শনের প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে গত 100 বছর ধরে। এবং সেখানে বহু বৈচিত্র্যের কথা যে বা যারা বলেছেন, আরএসএস তাদের বিরুদ্ধেই কখনো কলম ধরেছে, কখনো অন্য পথ নিয়েছে। তার উদাহরণ এই কার্টুনটা। আজ থেকে 80 বছর আগে 1945 সালে গান্ধী হত্যাকারী নাথুরাম গডসের সম্পাদিত অগ্রণী নামের মারাঠি পত্রিকায় এই কার্টুনটা ছাপা হয়েছিল। সালটা মনে রাখুন, 1945। ওই বছরের 18ই আগস্ট জাপানের তাইহুকু বিমানবন্দর থেকে নেতাজির অন্তর্ধান রহস্যের শুরু। আর এর 3 বছর পরে গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করবেন, মানে রাবণবধ করা হবে। কার্টুনটা বাঙালি অন্ধ ভক্তরা একটু ভালো করে দেখবেন। কার্টুনে রাবণ মহাত্মা গান্ধীর 10টি মাথা। সেখানে আর কোন কোন মুখ রয়েছে? রয়েছেন আমাদের প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসু, মৌলানা আবুল কালাম আজাদ, জওহরলাল নেহেরু, সর্দার বল্লভভাই প্যাটেল, চক্রবর্তী রাজা গোপালাচারী, আচার্য কৃপালনী, পণ্ডিত গোবিন্দ বল্লভ পন্থ প্রমুখ শ্রদ্ধেয় নেতারা। নিজের সোনার কেরিয়ার ছেড়ে যে সুভাষ দেশের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, প্রাণ দিয়েছিলেন, আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের সঙ্গে লাগাতার লড়াই করেছিলেন, তাকে রাবণের একটি মাথা বলতে এতটুকু দ্বিধা করেননি নাথুরাম গডসে। আর এই কার্টুনে গান্ধী নেতাজি সহ অন্য নেতাদের বধ করছেন কে? ভালো করে দেখুন। এরা হলেন রাম লক্ষণের ভূমিকায় সাভারকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জি। আর আজ যদি এই কার্টুনটি প্রকাশিত হতো, অন্ধভক্তরা নেতাজি নিয়ে বড় বড় কথা বলতে পারতেন। কারণ তাদের আইকনরা এই কীর্তি কিন্তু একেবারে কাগজ কলমে রেখে গিয়েছেন। তাদের বিচারে ব্রিটিশদের সঙ্গে লড়াই করা এই মানুষগুলোই রাবণ। আপনিও কি তাই মনে করেন? অন্ধভক্তদের কি একটু মাথা হেঁট হচ্ছে? মোদির ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশের পরে অসত্যের ফানুস কি এতেও ফেটে যাচ্ছে না? আরএসএস তথা নরেন্দ্র মোদী এবং বিজেপি অবশ্য তথ্য গোপন করা এবং ভুল ইতিহাস তৈরিতেই বিশ্বাসী। কারণ তথ্য সামনে এলে বহু জুমলা সামনে এসে যাবে। এই কার্টুনের প্রেক্ষিতে একটি তথ্য প্রকাশ করা যাক। যে গান্ধীজিকে রাবণ এবং সাভারকর এবং শ্যামাপ্রসাদ মুখার্জিকে রাম লক্ষণ সাজানো হয়েছিল, বাস্তব জীবনে সেই গান্ধীজির প্রিয় গানটির মধ্যে রয়েছে রঘুপতি রাঘব রাজারাম পতিত পাবন সীতারাম। হ্যাঁ, মহাত্মা গান্ধীর প্রিয় গানের মধ্যে এটি অন্যতম। এই ভজনটি সাধারণত গান্ধীজি তার সমস্ত সভায় গাইতে বলতেন। এটি তার অহিংসার রাজনীতি এবং হিন্দু মুসলমান ঐক্যের দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সন্মতি দে ভগবান লাইনটি। এই ভজনটি মূলত বিষ্ণু সহস্র নাম থেকে উৎসারিত এবং লক্ষণাচার্য দ্বারা প্রচলিত হয়েছিল। পরে গান্ধীজির ব্যবহারে এটি জনপ্রিয় হয়। তাই কলম্বিয়ার এক বিশ্ববিদ্যালয়ে উচ্চ মেধার ফ্যাকাল্টি এবং ছাত্র গবেষকদের কাছে রাহুল নতুন করে কিছু বলেননি। আগেই বলেছি, দেশের মাটিতে যা সবসময় বলেন রাহুল, তাই তিনি বলেছেন বিদেশের মাটিতেও। আর তার এই একাডেমিক বক্তৃতা বোঝার ক্ষমতা অন্ধভক্তদের বেশিরভাগেরই নেই। তাদের নেতারা এসব বিদ্বজ্জনের সভাতে গেলে তা নিয়ে কমেডি মিম তৈরি হতে পারে। তাই এতে কেন আইটি সেলের এত জ্বলুনি সেটা পরিষ্কার বোঝা যায়। ওই কার্টুনের মতোই বিজেপির স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে যে সমস্ত প্রচার, তা নিয়ে আমি আগেও এপিসোড করেছি বহু তথ্য দিয়ে। ইতিহাস ঘাটলেই আরএসএস নেতাদের লেখা থেকেই তা জানতে পারা যায়। আর এ থেকে স্পষ্ট বিজেপির অন্তরাত্মা আরএসএস অত্যন্ত কায়ার বা ভীরু। আর সেটা প্রমাণ করার জন্য একটি উপমা এনেছেন রাহুল গান্ধী কলম্বিয়ার মাটিতে। সেটা কি?
কিছুদিন আগে ভারতের মাটিতে চীনের অনুপ্রবেশের চেষ্টার ঘটনার পরে বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলেছিলেন, চীন অর্থনৈতিক শক্তিতে আমাদের থেকে অনেক এগিয়ে, মানে আমরা ওদের সঙ্গে পেরে উঠব না, তাই চুপ করে থাকাটাই শ্রেয়। রাহুল এই প্রসঙ্গ তুলে এর সঙ্গে যুক্ত করে দিয়েছেন সাভারকারের জীবনের একটি অংশ। ওই জীবনীতে লেখা ছিল, এক মুসলিমকে সাভারকার এবং তার বন্ধুরা কয়েকজন মিলে পিটিয়েছিলেন এবং তাতে সাভারকারের খুব আনন্দ হয়েছিল। আরএসএস প্রসঙ্গ উঠলেই বা সাভারকারের প্রসঙ্গ উঠলেই তার ব্রিটিশদের কাছে মুচলেখার প্রসঙ্গটি যেমন ওঠে, তেমন এই গণধোলাইয়ের প্রসঙ্গটিও ওঠে। এটারই উল্লেখ করেছেন রাহুল। আর সাভারকাররা যখন কয়েকজন মিলে মুসলিম পিটিয়ে আনন্দ পাচ্ছেন, তখন নেতাজি সহ বাঙালি বিপ্লবীরা ব্রিটিশ পেটাচ্ছেন, আন্দামানের জেলে যাচ্ছেন, মুচলেখা দেওয়ার মতো হীন কাজ করা তারা স্বপ্নেও ভাবতে পারছেন না, বরং ফাঁসির মঞ্চে উঠে পড়ছেন হাসি মুখে। এটাই ফারাক। আর এর জন্যই তো এরা রাবণ, এদের বিরুদ্ধেই ছিল আরএসএস, আর এরাও ছিলেন আরএসএস এর এই মতাদর্শের বিরুদ্ধেই। किसी ने ठीक ही तो कहा है, जो देशभक्त थे वो जंग में गए, जो गद्दार थे वो संग में गए। और ये सच्चाई आज तक यही है। आज भी नफरत फैलाने का, वैमनस्य फैलाने का, पोलराइज करने का, भाई को भाई से लड़ाने का काम आरएसएस और उससे प्रेरित लोग जो सरकार में हैं वो मुस्तैदी से कर रहे हैं। তবে বিদেশের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন ডঙ্কা বাজানোর একটি ফর্মুলা তৈরি করেছেন, ওই ফর্মুলাকে এবার একটা বড় ধাক্কা দিয়েছেন রাহুলও। কিভাবে? সঙ্গের ছবিটি দেখুন। সোশ্যাল মিডিয়ায় রাহুলের এই ছবিটি এখন রীতিমতো আলোচনার কেন্দ্রে। অন্ধভক্তরা অবশ্য ছবিটির অর্থ না বুঝেই রাহুলকে হিরো মোটরসাইকেল বা টিভিএস বাজাজের বিজ্ঞাপন করার কথা বলছেন। রাহুল কিন্তু বিদেশের মাটিতে গিয়ে ভারতের এই সংস্থার রীতিমতো গুণগান করেছেন। তার কারণ, কলম্বিয়ার 2 চাকার বাজারের প্রায় 40% দখল করে রয়েছে বাজাজ মোটরসাইকেল, হিরো বা টিভিএস। রাহুল বলেছেন, এটাই দেখায় যে ভারতীয় কোম্পানিগুলি ক্রনি ক্যাপিটালিজমের পরিবর্তে মেধা দিয়েও জয়ী হতে পারে। দারুণ কাজ। আসলে ভারতের কর্পোরেট তথা ভারতীয় ব্যবসায়ী বলতেই বিদেশের মাটিতে গত 10 বছর ধরে ডঙ্কা বাজিয়ে এসেছেন এক এবং একমাত্র গৌতম আদানির সংস্থা। তিনি প্রতিটি সফরে মোদির সঙ্গী। তবে ওই যে আগেই বলেছি তথ্যের কথা, এই ছবিটিতে সেই তথ্যের বিষয়টিকে এবার সামনে আনব। কংগ্রেস সরকারের আমলে 90-এর দশকে বাজাজ এবং এই সমস্ত মোটরসাইকেল কোম্পানিগুলি বিদেশের বাজার দখল করার জন্য লড়াই শুরু করে। 2006-এ মনমোহন সিং যখন প্রধানমন্ত্রী, তখন 2016 সাল পর্যন্ত 10 বছরের একটি রূপরেখা তৈরি হয়। সেই রূপরেখা বা পরিকল্পনা অনুযায়ী বাজাজ অটো, টিভিএস, হিরো এরা বিদেশের বাজার ক্রমশ দখল করতে থাকে। ভারতীয় 2 চাকার গাড়ির রপ্তানি তখন কি রকম বেড়েছিল? তথ্য বলছে ওই সময় এই বৃদ্ধির হার ছিল গড়ে 11%। কিন্তু 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিকল্পনা সাজাতে থাকেন এক এবং একমাত্র গৌতম আদানিকে নিয়েই, অর্থাৎ ঘুরে ফিরে সেই গৌতম আদানি। বিজেপির আইটি সেল, গদি মিডিয়া রাহুলের উপর রেগে যাবে না কেন? এ বিষয়ে আপনার মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।